রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। মানুষের রঙিন মাছ পালনের শখ বহুদিনের। এখন শহর এবং তার লাগোয়া এলাকায় মানুষের অ্যাকোয়ারিয়াম বিলাস ক্রমশ বাড়ছে। অফিস কাছারি, হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে বাড়ির ভেতরে কাঁচের আধারে জলের মধ্যে রঙিন মাছের চলাফেরা যেন সেখানকার দৃশ্যপটটাই পাল্টে দেয়। কিন্তু অ্যাকোয়ারিয়াম রাখলেই তো হবে না, দরকার অ্যাকোয়ারিয়ামের পরিবেশ ঠিক রাখা। তা না হলে অস্বাভাবিক পরিবেশে মাছের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটবে, এমনকি তার জন্য মাছ মারাও যেতে পারে। কিভাবে অ্যাকোয়ারিয়ামের যত্ন নেওয়া দরকার, চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছ রাখার পরে কয়েকটি বিষয়ে নজর দেওয়া দরকার। স্বাভাবিক অবস্থায় অ্যাকোয়ারিয়ামের জলে কোনো রকম দুর্গন্ধ থাকবে না। যদি জলে দুর্গন্ধ হয় তখন জল পাল্টাতে হবে। অ্যাকোয়ারিয়ামের জল সর্বদা স্বচ্ছ বা হালকা সবুজ হবে। জলের ওপরে কোনো রকম ময়লা স্তর বা তৈলাক্ত পদার্থ থাকবে না। জলের রং ঘোলা হলেও তা পাল্টে ফেলা উচিত। সাধারণভাবে মাসে অন্তত দুবার জল পাল্টানো উচিত। প্রয়োজনে পুরো জল না পাল্টে অর্ধেক বা 2/3 জল পাল্টানো যেতে পারে। অ্যাকোয়ারিয়ামের জল যাতে দূষিত না হয় এবং মাছের শরীরে যাতে ছত্রাকঘটিত রোগের সংক্রমণ না ঘটে, সে কারণে সপ্তাহে একদিন সকালের দিকে 4 ফোঁটা করে মেথিলিন গ্লু প্রয়োগ করতে হবে। যদি দেখা যায় অ্যাকোয়ারিয়ামের ভেতরে মাছগুলো খাবি খাচ্ছে বা ঘন ঘন জলের ওপরের দিকে উঠে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে, তাহলে বুঝতে হবে যে জলে অক্সিজেনের অভাব হয়েছে। তখন দ্রুত জল পাল্টাতে হবে। তবে অ্যাকোয়ারিয়ামে এরিয়েটার রাখলে এই সমস্যা হয় না। অ্যাকোয়ারিয়ামের কাঁচের দেওয়ালের গায়ে এক ধরনের সবুজ শ্যাওলা জমা হয়। এই শ্যাওলা ক্ষতিকারক নয় এবং অনেক মাছই এই শ্যাওলা খেয়ে থাকে। তবে শ্যাওলার পরিমাণ বেশি থাকা উচিত নয়। এটি আবার অ্যাকোয়ারিয়ামের স্বচ্ছতার বিঘ্ন ঘটায়। তাই 2-3 সপ্তাহ অন্তর কাঁচের দেওয়াল পরিষ্কার করতে হবে। কাপড় দিয়ে ভেতরের দিকের দেওয়াল মুছলেই শ্যাওলা পরিষ্কার হয়ে যাবে। সেক্ষেত্রে যদি শ্যাওলা জলে দ্রবীভূত হয়ে জলের রং বেশি সবুজ বা ঘোলা হয়ে যায়, তাহলে জল পাল্টাতে হবে। অ্যাকোয়ারিয়ামে যদি কোনো গাছ রাখা হয়, লক্ষ্য রাখতে হবে সেই গাছ যেন সর্বদা সতেজ থাকে। গাছের কোনো অংশে বা পাতায় যদি পচন দেখা যায়, তাহলে সেই অংশ কেটে বাদ দিতে হবে। প্রয়োজনে গাছটিকেই বাদ দেওয়া যেতে পারে। অ্যাকোয়ারিয়ামের ভেতরে তলার দিকে মাছের রেচন পদার্থ, অতিরিক্ত খাদ্য ইত্যাদি জমা হওয়ার ফলে ময়লা জমতে পারে এবং সেগুলোর পচনের ফলে দুর্গন্ধ দেখা দিতে পারে। নিয়মিত জল পাল্টালে এবং অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করলে এই সমস্যা দেখা দেয় না। অ্যাকোয়ারিয়ামের বালি ব্যবহার করলে লক্ষ্য রাখতে হবে বালির রং যেন বিবর্ণ না হয়। যদি বালির রং কালচে হয়ে যায়, তাহলেই বুঝতে হবে যে তাতে ময়লা আটকে আছে। সেক্ষেত্রে বালির ওপরের স্তর পাল্টাতে হবে। কোনো অসুস্থ মাছ সুস্থ মাছের সঙ্গে একই অ্যাকোয়ারিয়ামে রাখা চলবে না। মাছের পায়ুছিদ্র দিয়ে কালো সুতোর মতো পায়খানা ঝুলতে দেখলে বুঝতে হবে যে মাছটি অসুস্থ। অসুস্থ মাছের যত্নের জন্য আলাদা অ্যাকোয়ারিয়ামে রাখতে হবে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা করতে হবে। সুস্থ মাছ স্বাভাবিক অবস্থায় চনমনে থাকবে এবং পাখনা সোজা রেখে চলাফেরা করবে। প্রাণী বা পোল্ট্রি পালনের ক্ষেত্রে রোগ জ্বালার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা মানেই লাভের লক্ষ্যে এক কদম এগিয়ে যাওয়া। রোগ দেখা যাওয়ার পরে প্রতিকার নয়, গড়ে তুলতে হবে প্রতিরোধ ব্যবস্থা। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রাণীর দেহে ধকল হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এই সমস্যার হাত থেকে পোল্ট্রি খামারকে রক্ষা করতে হলে জৈব সুরক্ষা দিতে হবে। হাঁস এবং মুরগি খামারের জৈব সুরক্ষার বিষয়ে জানালেন গোবরডাঙ্গা রাজ্য হাঁস ও মুরগি খামারের সহ অধিকর্তা ডক্টর জয়দেব বেরা। শীত চলে গেছে এবং গ্রীষ্মকাল আসছে। এই সন্ধিক্ষণে এই সময়টা পোলট্রি চাষি ভাইদের ক্ষেত্রে এটা খুব সতর্ক থাকার সময়। কারণ এই সময় ভাইরাল অ্যাক্টিভিটিস পরিবেশে প্রচণ্ড বেড়ে যায়, ভাইরাসরা প্রচুর অ্যাক্টিভ হয়ে যায়। তাতে যেমন মানুষের ক্ষেত্রেও যেমন বিভিন্ন ভাইরাল ডিজিজ হয়, তো পোলট্রি বার্ডসের ক্ষেত্রেও কিন্তু প্রচুর ভাইরাল ডিজিজ অ্যাফেক্টেড হওয়ার একটা প্রকট সম্ভাবনা তৈরি হয়। তার মধ্যে মূলত বার্ড ফ্লু বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসটা কিন্তু এই সময় প্রচণ্ড অ্যাক্টিভ। এখন আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বিভিন্ন ভাইরাল ইনফেকশনের কারণে ডেথ হয়। সেটা রানীক্ষেতের ভাইরাস হতে পারে, সেটা পক্স ভাইরাসের জন্য এই মৃত্যু হতে পারে, অথবা লো প্যাথোজেনিক অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য এই ধরনের পোলট্রির মৃত্যু হতে পারে। কিন্তু এই মৃত্যুগুলো সবকটাকে কিন্তু আটকানো সম্ভব। তার জন্য আমাদেরকে একটু সতর্ক বা সচেষ্ট হতে হবে। আমাদের ফার্মের বায়োসিকিউরিটি বা জৈব সুরক্ষাটাকে যদি আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ধরনের ভাইরাস ইনফেকশনের হাত থেকে আমাদের পাখিগুলোর অকাল মৃত্যুটাকে আটকাতে পারি।
তার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ফার্মের মূল গেট, যেটা মেন গেট, সেই মেন গেটে হুইল ডিপ অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে। হুইল ডিপ অ্যারেঞ্জমেন্ট মানে একটা বড় জায়গা যেখানে জল রাখা থাকবে, যেই জলের মধ্যে ডিসইনফেক্টেন্ট দেওয়া থাকবে, এবং ফার্মের মধ্যে যে গাড়ি ঢুকুক বা কোনো মানুষ ঢুকুক তাকে ওই জলের ওপর দিয়েই আসতে হবে। তাতে করে গাড়ি ঢুকলে গাড়ির চাকা কিন্তু সেই জলে ধুয়ে তার ডিসইনফেকশন হয়ে যাবে। এছাড়া তারপরেই থাকবে একটা ভেহিকেল স্প্রে ইউনিট। এই জলের মধ্যে ওষুধ দেওয়া আছে ডিসইনফেক্ট্যান্ট। যখনই কোনো গাড়ি বা কোনো ভ্যান বা কোনো সাইকেল আমার ফার্মে প্রবেশ করছে, তার কারণে যদি কোনো প্রয়োজনীয়তা থাকে, তাহলে তাকে কিন্তু অবশ্যই এই জায়গার ভেতর দিয়ে যেতে হবে। তাতে করে ওই ওষুধ জল ওই ব্যক্তির ওপরেও স্প্রে হবে, প্লাস ওই গাড়ির চাকার ওপরেও স্প্রে হবে। তাতে করে ও বাইরের থেকে যে জীবাণুগুলো ওর চাকার মধ্যে চলে আসছিল সেটা কিন্তু ডিসইনফেকশনের মাধ্যমে নষ্ট হয়ে যাবে এবং আমার ফার্মে সেই ইনফেকশনটা আসতে পারবে না। এটা মেন জায়গা আটকাবার। এছাড়া কি করতে হবে না, প্রতি শেডে ঢোকার সময় প্রতিটা শেডের মধ্যে একটা করে ফুটবাথ রাখতে হবে। ওই ফুটবাথে অবশ্যই চুন ব্লিচিং ছড়িয়ে রাখতে পারি, অথবা কোনো জীবাণুনাশক লিকুইড আমরা দিয়ে রাখতে পারি, যার উপর পা ভিজিয়ে বা পা দিয়ে পরে আমাদেরকে ফার্মের পোলট্রি শেডের মধ্যে প্রবেশ করতে হবে। এতে করে বাইরের যে ইনফেকশনটা আছে সেটা শেডের মধ্যে যাতে না যায় সেই ব্যবস্থা আমরা করতে পারি, সেটা আটকাতে পারি। হ্যাচারির বায়োসিকিউরিটিটাকেও কিন্তু আমাদেরকে ভাবতে হবে কিভাবে কন্ট্রোল করা যায়। তার জন্য অবশ্যই হ্যাচারির সামনে যে ফুটবাথ থাকবে সেই ফুটবাথে পিরিয়ডিক্যালি ডিসইনফেক্ট্যান্ট দিয়ে জল দিয়ে রাখতে হবে, এবং যখনই আমরা কেউ হ্যাচারির মধ্যে ঢুকবো বা সেট থেকে যখন ডিম কালেকশন হয়ে হ্যাচারিতে আসবে, সেই ব্যক্তি সেই জলের উপরে পা দিয়ে তবে হ্যাচারিতে ঢুকবে। নেক্সট হচ্ছে ফার্মে একটা অবশ্যই ডেথ পিট থাকতে হবে। ডেথ পিট হবে ফার্মের একেবারে দূরবর্তী স্থানে, যেখানে ফার্মের যদি কোনো মৃত পাখি হয়, কোনো নর্মাল ডেথ হয়েছে অথবা কোনো ডিজিজের কারণে ডেথ হয়েছে, সেই পাখিকে আফটার পোস্টমর্টেম করবার পর আমরা এলোমেলো জায়গায় না ফেলে দিয়ে আমরা ওটাকে ওই ডেথ পিটের মধ্যে ফেলবো, এবং ডেথ পিটের মুখটা আবার আমরা ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো। সেই বিষয়ে আমাদের সচেষ্ট হতে হবে। এবং পাখিকে কিন্তু আমরা শুধু মাটি গর্ত করে যদি আমি পুঁতে দিই তাহলেও কিন্তু এটা সঠিক হবে না। এই কারণেই কুকুর শিয়ালে কিন্তু মাটিটা আঁচড়ে পরে মৃত পাখিটাকে সহজে বের করে নিতে পারে, সেখান থেকে রোগটা ছড়াতে পারে। এছাড়া আমাদের আর একটা বিষয়ের দিকে নজর দিতে হবে, নিয়মিত পোলট্রি শেডগুলোতে স্প্রে করা এবং ফার্ম প্রিমিসেসের মধ্যে স্প্রে করা। স্প্রেটা দু রকমের ভাবে করতে পারি। একটা হচ্ছে যেটা পোলট্রি শেডের মধ্যে স্প্রে করব, অর্থাৎ কিনা পাখি থাকা অবস্থায় যে স্প্রেটা করব সেই স্প্রেটা করতেই হবে। এছাড়া ফার্মের রাস্তা, খালি জায়গা, শেডের চারিদিক, এই জায়গাগুলোতে ওই ওষুধটা দিয়ে স্প্রে না করে আমরা ফরমালিন স্প্রে করতে পারি। ভ্যাকসিনেশনের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। যে বয়সে যে রোগের জন্য যে ভ্যাকসিনগুলি আমাদের করা উচিত, একদিন বয়সের থেকে শুরু করে পাখিটা যতদিন আমাদের ফার্মে থাকছে সেই বয়স পর্যন্ত যা নিয়মিত ভ্যাকসিনগুলি ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন, সেই ভ্যাকসিনগুলো কিন্তু কোনোটাকেই স্কিপ করা যাবে না। সেটা সবটাই তার নিয়ম মোতাবেক যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমার ফার্মের বায়োসিকিউরিটিটাকে আমরা সঠিকভাবে ধরে রাখতে পারবো। ব্রয়লার চাষি ভাইদের উদ্দেশ্যে আমার একটা সাজেশন থাকবে যে আপনারা সবসময় চেষ্টা করবেন অল ইন অল আউট মেথডে চাষ করতে। শেড থেকে খালি করে দেওয়ার পর শেডটাকে ক্লিনিং করুন প্রপারলি। সেই জামলোড কমে গেলে আমরা পুনরায় ওটাকে নতুন পাখি তোলার জন্য রেডি করতে পারবো। একটি ব্যাচ উঠে যাওয়ার পরে নতুন ব্যাচ আনবার মধ্যে অন্তত যেন 10 থেকে 15 দিনের একটা আমরা গ্যাপ দিতে পারি, সেই চেষ্টাটা আমাদের রাখতে হবে। পাখি তোলার আগে ফ্লোরগুলোতে চুন, ব্লিচিং এবং কেরোসিন অয়েলের একটা মিশ্রণ তৈরি করে সেইটা দিয়ে কোমর হাইট পর্যন্ত ফার্মের সব কিছুকে চুনকাম করে দেওয়া বা পেন্টিং করে দেওয়া, তাতে করে অনেকটাই জাম্পস লোড কম হবে। লিটারে 9:1 রেশিওতে চুন এবং ব্লিচিংয়ের মিশ্রণ করে এটাকে যদি আমরা ছড়াতে পারি, লিটারের মধ্যে যে জাম্পস বিল্ড আপ হয় ওইটা কিন্তু কন্ট্রোলে থাকবে। ডাক্তারবাবুদের পরামর্শ মতো এটাকে যদি সঠিকভাবে চিকিৎসা করতে পারেন বা নিয়ম কানুনগুলো মেনে চলতে পারেন, তাহলে কিন্তু এই রোগের হাত থেকে আপনারা রক্ষা করতে পারেন নিজেদের ফার্মকে।
এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়ে সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। অন্নদাতার দপ্তরে বাঁকুড়া জেলার বরজোড়া থেকে ফোন করেছেন ঈশ্বর ধীবর। তিনি পোনা মাছ চাষ করেছেন। এখন তার পুকুরের কিছু মাছের গায়ে লাল দাগ রোগ দেখা দিয়েছে। কিভাবে মাছকে এই রোগের হাত থেকে রক্ষা করবেন সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। ঈশ্বরবাবু, আপনার এই প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার কৃষি বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। মাছ যেসব রোগের দ্বারা আক্রান্ত হয় তার মধ্যে মাছের গায়ে লাল দাগ রোগ একটি। এই লাল দাগ রোগটি ইদানিংকালে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে। এই রোগের জন্য মূলত জলজ পরিবেশ যেমন দায়ী, সেই সঙ্গে মাছের সঠিক যত্ন ও পরিচর্যা না করাও একটা প্রধান কারণ। রোগের লক্ষণ হিসাবে প্রথম দিকে মাছের দেহে পেটের দিকে প্রধানত লাল দাগ দেখা যায় এবং আঁশগুলো কখনো আলগা হয়ে যায়, কখনো আবার ঝরে পড়ে। ফলস্বরূপ মাছ দুর্বল হয়ে যায় এবং একসময় মাছ মারা যায়, যে কারণে চাষিকে ক্ষতির বোঝা বইতে হয়। রোগের প্রতিকারে একেবারে প্রথম থেকেই সুসংগত নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করতে হবে। গ্রীষ্মের সময় পুকুরের জল শুকিয়ে গেলে পরিমাণ মতো সার, চুন ইত্যাদি প্রয়োগ করে পুকুরকে মাছ চাষের উপযোগী করে তুলতে হবে। আবার যে পুকুরে জল আছে সেখানে মহুয়া খোল দিয়ে পুরনো আমাছাপ মেরে ফেলতে হবে। বিশ্বস্ত হ্যাচারি থেকে মাছের চারা সংগ্রহ করতে হবে। পুকুরে জলের পিএইচ পরীক্ষা করতে হবে। প্রতি বিঘা জলাশয়ে মোট 1500টি মাছ ছাড়তে হবে। তবে মাছ ছাড়ার পূর্বে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে তা শোধন করা উচিত। প্রত্যহ একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে মোট মাছের ওজনের 3% হারে পরিপূরক খাদ্য দিতে হবে। পুকুরে শ্যাওলা কিংবা অন্যান্য জলজ আগাছা থাকলে তা ঘন জাল টেনে তুলে ফেলতে হবে। এছাড়াও পুকুরের জল যাতে বাইরে যেতে না পারে এবং বাইরের জল যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা দরকার। পুকুরে জলের পরিমাণ ঠিক রাখতে হবে। তাছাড়া বাজারে চলতি ব্লেসান নামক যে ওষুধটি পাওয়া যায় সেটা প্রয়োগ করতে হবে। বিঘা প্রতি 30 কেজি চুন প্রয়োগ করতে হবে। না হলে চুনের বদলে প্রতি বিঘায় 10 কেজি ব্লিচিং পাউডার একেবারে প্রয়োগ না করে 2 থেকে 3 কেজি করে একাধিকবারে প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও বিঘা প্রতি 15 কেজি লবণ জলে গুলে ছড়াতে হবে এবং 100 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রতি বিঘায় প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও জলের অ্যামোনিয়া কমানোর জন্য বাইরে থেকে বিশুদ্ধ জল পুকুরে প্রবেশ করানো দরকার। এই সব ব্যবস্থা অবলম্বনের দ্বারা পুকুরের পরিবেশ ঠিক রেখে মাছকে লাল দাগ রোগের হাত থেকে যেমন রক্ষা করা সম্ভব তেমনই পাওয়া যাবে উচ্চ ফলন। রবি মরশুমের একটি অন্যতম ডাল শস্য হল ছোলা। বিজ্ঞানসম্মত পরিচর্যার অভাব হলে ছোলার জমিতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বর্তমানে ছোলার জমিতে গোড়া পচা রোগের আক্রমণ দেখা দিয়েছে। এই রোগের সুসংহত নিয়ন্ত্রণ না করলে ফলন ব্যাপকভাবে কমে যায়। ছোলার ফলন এবং এলাকা বৃদ্ধির উপায় এবং ছোলার সুসংহত শস্য সুরক্ষা নিয়ে জানালেন তৈলবীজ ও ডাল শস্য গবেষণা কেন্দ্রের কীটতত্ত্ববিদ ডক্টর শামীমুল ইসলাম। এই ছোলাটাও আমরা একটু দেরি করে লাগিয়েছি। চাষির জমিতে মোটামুটি ছোলা যা ডিসেম্বরের প্রথম দিকে লাগানো হয়, আমাদের সেই তুলনায় এখানে ছোলা লাগানো হয়েছে মোটামুটি ধরেন ডিসেম্বরের শেষে। তো যে কোনো ডাল শস্য লাগাতে গেলে জৈব সার দিলে এবং বীজ শোধন অবশ্যম্ভাবী আর কি। বীজ শোধন যদি করে চাষিরা তাতে অনেকাংশেই উপকৃত হবে। বীজ শোধন করতে আমার 1 কেজি বীজে 3 থেকে 5 টাকা খরচ আছে। সেই তুলনায় যদি আমি 5 টাকা দিয়ে বীজ শোধন করে বীজটা ফেলি তাতে কি হয়, শোধিত বীজে আমার যেটা উপকার আছে তাতে যে বীজবাহিত কিছু রোগ জীবাণু ওখানে আমি নষ্ট করে দিচ্ছি, আর মাটিবাহিত কিছু রোগ জীবাণু যেই শোধিত বীজে আক্রমণ অনেকাংশেই কম করে। তার ফলে আমার ভবিষ্যতে গিয়ে দেখা যায় যে রাসায়নিক কীটনাশকের খরচ ভবিষ্যতে যেটা আমরা স্প্রে করি তার খরচ অনেকাংশেই কমে যায়। এই জন্য আমি চাষি ভাইদের জন্য বলি যে কোনো ডাল শস্য বা তৈলবীজ চাষ করতে গেলে বীজ শোধন অবশ্যই করবেন। বীজ শোধন করতে গেলে 2 থেকে 3 গ্রাম কার্বেন্ডাজিন দিয়ে হালকা করে বীজটাকে ভিজিয়ে নিয়ে তার উপর এই পাউডার ছড়িয়ে দিয়ে মেখে ছায়াতে যদি 5 মিনিট বা 10 মিনিট শুকিয়ে নেওয়া যায়, তারপরে বীজটাকে জমিতে ফেলা যায়, তাতে দেখবেন আপনার অনেকাংশেই রোগ কমে যায়। তাছাড়া এমনি জমিতে যদি জৈব সার দেওয়া হয়, জৈব সার দিলে জমির স্বাস্থ্য রক্ষা হয় এবং জমি থেকেই মাটি থেকেই গাছকে রোগ এবং পোকার সহনশীলতা দেয়। ছোলার জমিতে সাধারণত আমাদের যেমন পোকার আক্রমণ হয় পট বোরার। ছোলার প্রধান পোকা হচ্ছে পট বোরার। তাছাড়া কিছু অ্যাফিড হয়, জাপ পোকা ছোলাতেও দেখা যায়। 2-3 রকমের জাপ পোকা আছে, ছোলাতে আক্রমণ হয়। জাপ পোকা নিয়ন্ত্রণ অন্তর্বাহী কীটনাশক, জাপ পোকা যদি আক্রমণ হয় অন্তর্বাহী কীটনাশক ব্যবহার করতে হবে। যেমন ধরুন ইমিডাক্লোপ্রিড 17.8%,
হাফ মিলিলিটার প্রতি লিটার জল এগুলো স্প্রে করতে হবে। হ্যাঁ, কিন্তু যদি আবার দ্বিতীয়বার কোনো ওষুধ দেওয়ার প্রয়োজনীয়তা থাকে তাহলে কখনোই একই ওষুধ দ্বিতীয়বার দেওয়া যাবে না। দ্বিতীয়বার যখন দেবেন অন্য যে কোনো অন্তর্বাহী কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে। যেমন ধরেন অ্যাসিটামিপ্রিড জাতীয় গোষ্ঠীর এরকম অ্যাসিটামিপ্রিড দেওয়া যেতে পারে, যেমন প্রতি লিটার জলে 0.6 মিলিলিটার ওষুধ হিসাবে ওষুধ স্প্রে করতে হবে। তাছাড়া এমনি ধরেন ওই পট বোরার, তাছাড়া আমাদের যেটা দেখা যায় যে বর্তমানে ওই টোবাকো ক্যাটারপিলার মানে তামাক পোকা যেটা বলি আমরা, টোবাকো ক্যাটারপিলার প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। যদিও এটা সাধারণত দেখা যায় ধরেন নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি এই সময়টা এই স্পোডপ্টেরা দেখা যায় না। তারপরে মার্চ মাস থেকে মোটামুটি নভেম্বর মাঝামাঝি পর্যন্ত এই পোকার আক্রমণ প্রচুর লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে। স্পোডপ্টেরা যেটা করে যে বিভিন্ন ধরনের ডাল শস্য এবং তৈলবীজের পাতা খেয়ে মানে সবুজ অংশটা খেয়ে শেষ করে দেয়। তার ফলে আমাদের গাছগুলোকে বেটে হয়ে যাচ্ছে, ফলন কমে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জের ফলে যেটা হয়েছে যে আমাদের সারা বছর মোটামুটি ধরেন 80% কাছাকাছি আপেক্ষিক আর্দ্রতা থাকার ফলে এই পোকার আধিক্য একটু বর্তমানে বেড়েছে আগের তুলনায়। তাছাড়া আমাদের মোটামুটি ধরেন তাপমাত্রা যদি এই পোকার আদর্শ তাপমাত্রা হিসেবে আমরা 25 থেকে 32-33 ডিগ্রি টেম্পারেচার এই টেম্পারেচারটা সারা বছরই মোটামুটি আমরা পাই। তার ফলে এখন বর্তমানে সব ডাল শস্য এবং সবজি তৈলবীজ সব জায়গাতে এই স্পোডপ্টেরার আক্রমণটা বেড়ে চলেছে বর্তমানে। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।